একটা জেল একটা কোনো হসপিটাল মানে এটা ডাক্তারের কোনো ব্যবস্থা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতর দিয়ে আসছে পুলিশগুলো। এই তো ইনি হাসছিল দাঁড়িয়ে, এরাই তো হাসছিল বসে বসে, এরাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পর হাসাহাসি করছিল। আপনাদের লজ্জা শরম লাগে না? একজন মরে গেছে, আপনারা এরকম হাসাহাসি করেন দাঁড়িয়ে গেটের সামনে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আমাদের খোঁজ খবর বা আজকের যে আমরা প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই প্রতিবেদন হচ্ছে আমাদের রাজ্যের যে জেলখানাগুলো ছিল, মানুষ অপরাধ করার পরে যাদের জামিন হয় না, যাদের সাজা হয়, সেখানে মানুষদের যে জেলখানা ছিল, সেই জেলখানা কিন্তু আমাদের রাজ্য সরকার তার নাম পরিবর্তন করে সংশোধনাগার করেছেন। আচ্ছা, আজকের আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে যে এই জেলখানার নামকরণ হয়েছে সংশোধনাগার। সেই সংশোধনাগারে কি হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতর দিয়ে আসছে পুলিশগুলো। এই তো ইনি হাসছিল দাঁড়িয়ে, এরাই তো হাসছিল বসে বসে, এরাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পর হাসাহাসি করছিল। আপনাদের লজ্জা শরম লাগে না? একজন মরে গেছে, আপনারা এরকম হাসাহাসি করেন দাঁড়িয়ে গেটের সামনে। ভালো করে হাসুন না, দাঁত কেলিয়ে কেলিয়ে হাসুন। সরুন, গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসতে দেখেন গাড়ি। এদের এরকম ভাবে তুলে নিয়ে আসা হয়েছিল। যখন কি ঘটনা একটু বলেন? যখন সঞ্জীব দাস মারা যায় তখন ওরা বাচ্চা বাচ্চা ছেলে, ওদেরকে তুলে নিয়ে আসা হয়। তুলে নিয়ে এসে এখনো নাকি ওদের কেস, এখনো ওদের ইনচার্জ হচ্ছে, এই হচ্ছে, অনেক কিছু আমাদের বলেছে। 3 মাস হতে যায়, আমরা জানি না উকিলকে কি হচ্ছে না হচ্ছে, আমরা কিচ্ছু জানি না। কালকে যখন কোর্ট ছিল, আমার মাসিরা যায়, গিয়ে কোর্টে গিয়ে যখন দেখে ওরকম শরীর খারাপ, বমি করছে, তখন কোর্ট থেকে পারমিশন দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরেও ওনারা নিয়ে যায়নি আরজি করে। পারমিশন এটাও ছিল আমার মাসি আমার ভাইয়ের সাথে থাকতে পারবে হসপিটালে, সঙ্গে পুলিশ থাকবেই, তো সেই তখন অব্দি নিয়ে যাওয়া হয়নি। কারণ এর ভেতরে যে ডাক্তার আছে উনি কি ওষুধ দিয়েছে না দিয়েছে আমরা তো জানি না। জানলেন কি করে? আমাদের ভেতর থেকে ভাইয়ের যারা বন্ধু বান্ধব ছিল তারা ভেতর থেকে ফোন করে তারপর আমরা জানতে পারি। জেল কর্তৃপক্ষ কিংবা থানার থেকে কোনো রকম আপনাদের জানানো হয়েছিল? কিছুই জানানো হয়নি। যখন আমরা জানতে পেরেছি, জানার পর মাসিরা যখন এখানে এসেছে তখন থানার লোক আমার দিদার বাড়ি যায়। দিদার বাড়িতে গিয়ে তখন আমার দিদাকে গিয়ে বলে যে এরকম এরকম ব্যাপার। আমার দিদা
জানতো না, তো দিদাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে তারপর আসে। দিদাকে কি বলা হয়েছিল যে মারা গেছে? হ্যাঁ, দিদাকে গিয়ে বলা হয়েছিল। আচ্ছা, তার আগে অবধি আমরা কেউ জানতাম না। আমরা এখানে ওর বাবা মা সকালবেলা এসছে। আচ্ছা, বয়স কত? আমার ভাইয়ের বয়স 18-19 হবে, ওর বেশি নয়। নাম কি? রাজ দত্ত। আর ডাক নাম হলো ওর পিকে, ওকে যে নামে চেনে ওই নাম হলো পিকে। আপনার নাম? আমার নাম শেফালি সমদ। আপনি কে হন? আমি ওর দিদি হই। সেই সংশোধনাগারের একটি খুব মর্মান্তিক খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। ইতিমধ্যে হয়তো অনেকে আপনারা এই খবরটা জেনেছেন। একটি 19 বছরের ছেলে, তরতাজা ছেলে, ফুটবলার, সে জেলে ছিল। কেন ছিল, কি বিষয় ছিল, আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরব। সেই 19 বছরের ছেলে রাজ দত্ত, সে দমদম যে সংশোধনাগার রয়েছে, কেন্দ্রীয় সংশোধনাগার, বা যার আগের নাম ছিল দমদম সেন্ট্রাল জেল, সেই জেলে কিন্তু সে একজন বিচারাধীন বন্দী ছিলেন। কিন্তু তার পরিবারের লোকেদের অভিযোগ যে সে জেলখানার মধ্যে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তার মা, মাসি, তাদের পরিবারের লোকেদের কান্না দেখে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এবং আমরাও চুপ করে বসে থাকতে পারিনি। আমাদেরও মনে হয়েছে যে ঘটনাটা মানুষের সামনে তুলে ধরা দরকার। আমি সব কাজে দাদা একটু বলুন। বলবো ছেলে ফেলেছি, ছেলেকে তারা মেরে ফেলেছে। ছেলেরা থানা থেকে মেরে ফেলেছে, ফুড পয়জন খাইয়ে মেরে ফেলেছে। ছেলে কালকে করছিল, কোর্টে গেছে। কোর্টে ওর মার সাথে কথা হয়েছে, বললো মা পটি হচ্ছে, রক্তবমি হচ্ছে, ওরা বুকে পেটে ব্যথা হচ্ছে। ওরা সঙ্গে সঙ্গে ওদের উকিলকে বললো ছেলের এই প্রবলেম হচ্ছে। ওদের উকিল গিয়ে লিখিয়ে নিয়ে আসলো যে ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্যে। ওরা এখানে কোনো ট্রিটমেন্ট দিল না। ছেলে যখন এখানে এসে 8:30টার সময়, কোর্ট থেকে যখন 8:30টার সামনে আসে জেলের সামনে, তখন ছেলে আবার রক্ত বমি করে। ওরা তাও ট্রিটমেন্ট দেয়নি, দিয়ে লক আপ করিয়ে দিয়েছে। তারপরে ছেলে লক আপেও বমি করার পর ওদের যে লক আপ যে আরো মেডরা আছে তারা জেলারদেরকে ডাকছে, ডাকে শোনে না। কোনো রকম ওরা ডেকে হাতে পায়ে ধরে ওকে ওইখানে ওদের ওপরে কোথায় মেডিকেল আছে আমরা জানি না, ওইখানে নিয়ে গেছে। কি ট্রিটমেন্ট দিয়েছে, কি ট্রিটমেন্ট দেয়নি, ছেলেটাকে ওরা মেরে ফেললো। ছেলেটা ভালো তত্তাজা ছেলে, 19 বছরের ছেলে। এরা পয়সা খেয়েই করছে দাদা, আপনাদের কাছে হাত জোর করে বলছি, এদের জন্য প্রত্যেকটা মায়ের কোল খালি হচ্ছে। আপনারা তো এত ভিডিও করছেন, এত প্রশাসনে এত কিছু করছেন, এদেরকে যা করার করুন, এদের শাস্তি আপনারা দিন। এরা আমাদের কোল খালি করে, যেমন 18 বছরের তত্তাজা ছেলে, সব ছেলে খেলোয়াড়, সব বন্ধুরা এসছে দেখুন, ছেলে ভালো খেলে। ভালো ছেলেকে 13টা ছেলেকে ফাঁসিয়ে দিয়ে জেলে নিয়ে আসলো। তার সঙ্গে জড়িত আছে দেবরাজ চক্রবর্তী, পিঙ্কি দাস অথবা পটলার মিসেস। এরা প্রশাসনকে, পুলিশকে টাকা খাওয়াচ্ছে, খাইয়ে ছেলেদেরকে কোনো বেল করাচ্ছে না। ছেলেরা অসুস্থ হয়ে পড়ছে, আরো ছেলেরা অসুস্থ। সিমরন মন্ডল তাকে পয়সা খাওয়াচ্ছে, সব পয়সা খাইয়ে ছেলেদের বেল করাচ্ছে না। সুস্থ ছেলে কি করে মরে যায় তার কৈফিয়ত আমাদের দিতে হবে, আমাদের কৈফিয়ত দিতে হবে। ছেলে আমার মাসি না, আমি মা। ছেলে 6 মাস, আমার 6 মাস বয়স থেকে ছেলে আমি মানুষ করেছি। আমার ছেলে খারাপ না, আমার ছেলে ভালো একটা খেলোয়াড়। বেঙ্গলের কার্ড আছে, আমার বেঙ্গলের কার্ড আছে। ছেলেকে আমি ট্রেনিং এ নিয়ে গিয়ে শিখিয়েছি। বন্ধু বান্ধবরা আড্ডা মারছিল, মারতেই পারে, এখন ছেলেরা আড্ডা মারতেই পারে। ওদেরকে ঠেট দিত, ওদেরকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে পটলা। আর ও বলছে পটলা ভালো। 2014 থেকে ও অর্জুনপুর পশ্চিম পাড়া ক্রিমিনালের আতুর ঘর খুলে রেখেছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ওর ক্রিমিনাল প্রোডাকশন শিখিয়েছে। যারা এখন ভালো করে সরতে চেয়েছে তাদেরকে সরতে দিত না,
তাদের উপর হত্যাবাজি করতো, জেলে ঢোকাতো, পুলিশকে টাকা খাইয়ে ভালো ভালো ছেলেগুলো সর্বনাশ করে দিত। ওকে বলছে ভালো, কোথায় ভালো? কত মায়ের কোল খালি করেছো 2014 থেকে। আর তার মেয়ে বউ এখন বলছে দেখুন বাবা মরে গেছে, বাবা যে যাদেরকে সংশোধনাগারে পাঠানো হয় তারা যখন সংশোধনাগারে চলে যায়, সত্য মিথ্যা কি কেসে যায় এটা আমাদের বলার অপেক্ষা রাখেন। আপনারাও জানেন যে যারা খুব প্রভাবশালী বিত্তশালী তারা বহু ক্ষেত্রেই কিন্তু মানে বড় বড় উকিল ধরে তারা কিন্তু জেলের কুঠুরিতে অনেক সময় তারা প্রবেশ করে না। বেশিরভাগ যারা দুস্থ গরিব হয়, কোনো বিষয়তে ফেসে গেলে অনেক ক্ষেত্রে অনেক নিরপরাধ লোককেও জেলে যেতে হয়, জেলে থাকেন। আমরা দেখি যে তাদের যখন মানে 11-12 বছর জেল খাটার পরে তারপর কোর্ট থেকে রায় দেওয়া হচ্ছে যে না ওনার কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি, উনি বেকসুর খালাস। এই যে মানুষের যে দীর্ঘ সময়টা জেলের কুঠুরির অন্ধকার কুঠুরির মধ্যে তাদের জীবনটা কেটে গেল, একটু বলুন। আমার ছেলে গতকাল ওর কোর্ট ছিল, কোর্টে যখন নিয়ে যাওয়া হয় সকাল দিকে ওর রক্ত বমি হচ্ছিল এবং কোর্টে নিয়ে যাওয়ার পর থেকে এবং ওর পায়খানা হচ্ছিল। আমরা সবাই বলার পরেও ওকে কোনো রকম ট্রিটমেন্ট দেয়নি এবং জেলে কোর্ট লাগালে যত আসামি ছিল তারাও ওদের বলছিল যে ওকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করান। তা ওরা বলছে এটা কোনো প্রসেস নয়, আপনি একটা কোনো রকম অ্যাপ্লিকেশন করুন কোর্টবাবু মানে ম্যাজিস্ট্রেটের কাছে। আমরা ম্যাজিস্ট্রেটের কাছে যখন অ্যাপ্লিকেশন করি, ম্যাজিস্ট্রেট ওকে যথারীতি এমার্জেন্সি পরিষেবা দিতে বা ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। ওকে একবার অ্যাডমিটও উল্লেখ করে লিখে দেওয়া হয় যে সরকারি হাসপাতালে ওকে অ্যাডমিট করে দেওয়া হোক। ওর যাবতীয় শরীরে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকে পেটে ব্যথা, মাথা যন্ত্রণা করছে, ঠিক আছে, মানে বমি করাতে নিয়ে যাওয়া হয়েছিল কি ছেলেকে? ছেলেকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। ছেলেকে যখন রাত্রিবেলায় 8:30 জেল গেটে ঢোকানো হয়, জেল গেটে ছেলে আসার সময় ছেলে অনবরত রক্তবমি করে এবং পায়খানা করে, ছেলেকে নিয়ে গিয়ে আবার জেল লকাপে ছিল 3/5 নম্বরে। আপনার কি মনে হয় ট্রিটমেন্ট করলে আপনার হতো? ছেলেকে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যেত। আমার আরেকটা সন্দেহ, আমার ছেলের বাচ্চারা ছেলে ফুটবল খেলোয়াড়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এবং ইন্ডিয়ান ক্লাবে খেলতো এবং জেলের ভিতরেও খেলাধুলা করতো, জেলের বাইরে খেলতো এবং অন্যান্য আসামি সব খেলাধুলা করতো। ওকে কেউ কিছু পয়জন জাতীয় কিছু খেয়ে মেরে দিয়েছে কিনা এটা আমার সন্দেহ। তা আপনারা কখন জানলেন? আপনাদেরকে জেল থেকে জানো কিংবা থানা থেকে? আমার সকালবেলায় 9:30 বা 10টার কিছু আগে আমাকে ফোন করে জেলেরই আসামি মানে যদি বন্ধুবান্ধব বা কেস পার্টনার জেলের ফোন থেকে আমায় ফোন করে বলে কাটছে, অনবরত কান্নাকাটি করছে। একদম কী হয়েছে? বলছে কাকা কিছু বলতে পারছি না, কাকা তুমি তাকে চলে যাও। মানে কী হয়েছে বল? তখন আমি রাগের চলে একটা বাজে কথা বলি, খুলে বল কী হয়েছে। তখন ও বলে কাকা পিঠে আর নেই। না আপনাদের কি জেল থেকে কিংবা থানার থেকে জানানো হয়েছিল? আমাদের থানাতে কোনো কিছু জানানো হয়নি, যেহেতু আমার ছেলে ক্লাস 7 পর্যন্ত আমার থাকছে, ক্লাস 8-এর থানার থেকেও জানানো হয়নি, জেল থেকেও জানানো হয়নি? দিকে আমার শ্বশুর বাড়িতে যাওয়া হয়েছিল, আমার শাশুড়ির থেকে একটা সিগনেচার নিয়ে ওনারা চলে গেছে। আপনার নাম কি? আমার নাম বিপ্লব দত্ত। আপনি কে হন? আমি রাজ দত্ত, তার নাম পিকের বাবা। তাদের জীবন থেকে এতটা দিন চলে গেল সেটা নিয়ে কিন্তু কেউ আমরা চিন্তা করি না। বছর কয়েক আগেই একটা জেলখানায় একটা সুপারকে, জেলের সুপারকে ইন্টারভিউ করার সুবাদে ওই জেল সুপারের কাছে যাওয়ার সুযোগ হয়েছিল আমার। আমি সেদিন যখন জেল সুপারের কাছে তার ইন্টারভিউ করতে গিয়েছিলাম, যারা দেখবেন যে একটু পুরনো আসামি তারা ওই জেলের বিভিন্ন কাজকর্ম গেটের গোড়ায় থাকে, নতুনদের দেখতে আসার সময় বাড়ির লোকেরা যখন ইন্টারভিউ করে তারাই অনেক ডাকা খোঁজা করে বা তারাই এই সমস্ত দেখাশোনা করে জেলের মধ্যে। তো সেদিন দেখেছিলাম যে অনেক জেলবন্দি ছেলেরা মানে ওরা ভেবেছিল যে আমি বোধহয় খুব বড় মাপের মানুষ কেউ হব। আমার কাছে কিন্তু খুব হাতে পায়ে ধরে তারা কান্নাকাটি করেছিল যে দাদা আমাকে অমুক নেতা গাঁজা কেসে ফাঁসিয়ে দিয়েছে, দাদা আমাকে অমুক নেতা এই কেসে ফাঁসিয়ে দিয়েছে, আমাদের বাঁচান। তো আইনের বিচার আমরা আর কি করতে পারি বলুন, সেদিন আমরা শুনেছিলাম। কিন্তু আজকের আপনাদেরকে আমরা দেখাবো, কি দেখাবো? দেখাবো যে একটি 19 বছরের ছেলে, নিষ্পাপ ছেলে, সে খুনের কেসে ফেঁসে গিয়ে কিভাবে জেলে তার পরিবারের লোকেরা বলছে তার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে।
ভাই দুদিন আগে থেকে তার মানে অস্বাভাবিক জ্বর, রক্তবমি, পায়খানা। কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে এবং সেটা তারা অ্যাপ্লাই করেছেন এবং জেলারের কাছে এসছে। আমাদের একটাই অভিযোগ, জেলার কেন আমাদের ভাইকে গেল না, মানে আর্জি করে নিয়ে গেল না, কেন এত গাফিলতি কেন? আমি ডাক্তারের নাম বলছি, আমি ডাক্তারের নাম বলে দিচ্ছি, ডাক্তারের নাম অরিজিৎ নাগ। ওনার গাফিলতিতেই আজকে আমার ভাই মারা গেছে। কেন জেলে ব্যবসা হবে? কেন জেলে ব্যবসা হচ্ছে? পুরোপুরি জেলে, প্রতিটা পুলিশ ইভেন এইখানে হাসছেন। এটা ওদের কাজ, এটা ওদের কাজ। ওনারা রক্ষক না ভক্ষক? আর সবকটা নিরীহ ছেলে জেলের ভেতরে, দোষীরা বাইরে, আর ইচ্ছে করে বড় বড় নেতারা জেলে ঢুকিয়ে তারা পিঠ বাঁচাচ্ছে। জেলার কেন হসপিটালাইজ করলো না? জেলার কেন হসপিটালাইজ করলো না? একটাই অভিযোগ, কেন করলো না? যদি কাউন্সিলরের সঙ্গে হাতটা করতে এটা হতো না। উনি কারোর কথা শুনিনি, আমরা ওনার বাড়িতে পর্যন্ত গেছিলাম, উনি কারোর কথা শুনিনি। উনি বলেছে কোর্টে যা হবে তাই চড়িয়ে হবে। ভালো লাগছে না, ভালো লাগছে না। আমি ভাই সবাইকে ধরে ধরে আছে বড় নেতা আমাদের পূর্ণাঙ্গ থানার বড় বাবু মিটিং করে এটা একসঙ্গে জড়িত হয়ে কাজ করছে, কাউকে বেল দিচ্ছে না। কেন দিচ্ছে না? টাকা তো লাখ লাখ টাকা লেগেছে। সবকটা গুন্ডা, থানায় গুন্ডা, আমাদের ছেলেরা ভালো ফাঁসিয়েছে, সবকটা গুন্ডা। যেগুলো নাম দিয়েছে নাম বলছি, সেই কটা ছেলে সব গুন্ডা। ওদের হাতে বড় বড় যতটা আছে সব মারা গেছে। জেলের ভিতরে কিছু খাইয়েছে, এটাকে মারা হয়েছে, খাইয়েছে ওরা ভাগ করে। ও একটা গুন্ডা ছিল, গুন্ডা ছিল। আর যদি সরিয়ে চলে হসপিটালে অ্যাডমিট করা হলো না কেন? একটাই অভিযোগ, হসপিটাল কেন অ্যাডমিট থেকে পারমিশন দেওয়ার পরেও জেলার কেন? আমরা জেলার নামে অভিযোগ করছি। তাদেরকেও আর জানি অরিজিৎ নাগ, ডক্টর ডক্টর এক সেকেন্ড, ডক্টর অরিজিৎ নাগ যিনি আছেন, যার নাম উঠে এসছে, তিনি পেশেন্টের এইরকম অবস্থা দেখার পরেও কেন অ্যাডমিটের কথা জেলারকে বলেননি? জেলার আর অরিজিৎ নাগ যিনি ডক্টর আছে, আমাদের অভিযোগ তার বিরুদ্ধে। পূর্ণ তদন্ত হোক, কি করে মারা হয়েছে। দরকার পড়লে আমাদের ভাইয়ের পোস্টমর্টম করানো হবে, কি করে মরেছে আমাদের জানতে হবে, আমাদের জানাটা দরকার। আপনার নাম? পাপিয়া মণ্ডল, আমি ছেলের মাসির মেয়ে হই। আর কোন ছেলের বেল করতে দিচ্ছে না, ওরা আটকে দিচ্ছে বড় বড় নেতারা। কেন কেন এটা করছে? এরা তো নিরীহ, এরা স্কুল পড়ুয়া ছেলেগুলোকে ধরে এনেছে, ধরে এনে শিবনাথ মণ্ডল সবকটা নিরীহ ছেলেকে ধরে এনে জেলে ঢুকিয়ে দিয়েছে। কেন করেছে? স্কুল কলেজ এরা এরা বড় বড় নেতাদের মুদ্রিদের সঙ্গে হাত করেছে। অর্জুনপুর পশ্চিম পাড়া আতুর ঘর খুলেছে, 2014 থেকে ও আতুর ঘর খুলে রেখেছে। তাদের প্রতিও ক্ষতি করে গেছে। তাহলে আজকে তারা কোথায় যাবে? তারা কি করে বাঁচবে? তারা কি করে বাঁচবে? এর সঙ্গে বড় বড় নেতারা মদত করে। সুস্থ ছেলে যে বলে আমি ভালো আছি, যে ছেলেকে কোর্ট থেকে লিখে দিল শারীরিক প্রবলেম, ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। আজ কেন করলো না? জেল কর্তৃপক্ষ করলো না? জেল কর্তৃপক্ষ কেন করলো না? টাকা খাওয়ানো হয়েছে ভেতর দিয়ে, দিয়ে ওই ছেলেকে মেরেছে। প্রত্যেকটা ছেলেকে মারবে। 18 বছর ছেলে ফুটবল খেলে, সেই ছেলে প্রত্যেকটা জায়গায় দূরে দূরে খেলোয়াড়, তাকে ফাঁসিয়ে দিল।
দিয়ে আজকে এখানে এইভাবে মারলো। আরো যে 13টা ছেলে আছে তাদের জীবন রিস্ক কারা নেবে? এরা পুলিশ না রাক্ষস? এরা পয়সার জন্য এইগুলো করছে, এরা সরকারের পয়সা খাচ্ছে, মানুষের রক্ত চুষে খাচ্ছে। তাহলে এরা বিচার চাই আমরা। আমাদের ছেলের কিভাবে মৃত্যু হয়েছে সেই আমাদের প্রমাণ দিতে হবে, নাহলে আমরা এখান থেকে বডি নিয়ে যাব না। যা করার করতে হয় আমরা যতদূর যেতে হয় আমরা যাব, তবে ওদের বলতে হবে কি করে মারা গেল। কোর্ট থেকে যখন দিয়েছে রায় ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। তাহলে ওরা এখানে কেন ফেলে রাখলো এর জবাব ওদের দিতে বলে হবে। আমার ভাইকে তখন এখানে বমি করেছে, আমার ভাই গেটের সামনে দাঁড়িয়ে ভেতরে সারা রাত বমি করেছে। ওর বন্ধু বান্ধবরা অবধি সবাইকে চেঁচিয়ে ডেকেছে, কোনো খবর থেকে ছোট বোন আছে, এই যে বড় বোন, এই যে বড় বোন ওদিকে যা বল ভাই। আমার দাদার খুনির শাস্তি চাই। কালকে যখন ওকে কোর্ট থেকে বললো এখানে ভর্তি হয়েছে, জেলে ঢুকিয়ে ওকে লকআপে দিয়েছে, লকআপে বমি করছে। ওরা সবাই মিলে বলছে ওর বন্ধুরা ওদেরকে ভর্তি করুন, ওকে ভর্তি করুন। দেবরাজ এই না জড়িত, দেবরাজ দিয়েছে, দেবরাজ থানায় বসে যাতে কোনো ছেলে বেল না পায়। দেবরাজ পুরো জড়িত, এর মধ্যে দেবরাজ জড়িত। দেখুন, জেলখানায় যখন বা এই সংশোধনাগারে যখন কোনো পুলিশ যখন কোনো মানুষকে আদালতে চালান দেয় এবং সেখান থেকে যখন তাদের জামিন বাতিল হয়ে তাদের জেলে পাঠানো হয়, তখন কিন্তু সেই মানুষটার সম্পূর্ণ দায়িত্ব, তাকে বাঁচিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু কারা বিভাগের, জেল কর্তৃপক্ষের। কি হলো সেদিনকের ঘটনাটা? রাজ দত্ত মাত্র 19 বছরের ছেলে, বাগুইহাটির অর্জুনপুরের পশ্চিম পাড়ায় 28 এপ্রিল খুন হয়েছিলেন সঞ্জীব দাস ওরফে পটলা। তাকে খুনের অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই 13 জনের মধ্যেই রাজ দত্ত ছিলেন, যার বয়স সবচেয়ে কনিষ্ঠ 19 বছর। সেই সময় পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছিল যে যিনি খুন হয়েছেন তার বিরুদ্ধে মাদক পাচার মামলা রয়েছে, অস্ত্র আইনে মামলা রয়েছে। এমনকি তার পরিবারের লোকেরা বলেছিলেন যে ওখানকার যে তৃণমূল নেতা রয়েছেন, সেই তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তারা, এটা কিন্তু বলেছিলেন। এবং তার মেয়েও ক্ষোভ জানিয়েছিলেন যে আমরা দেখে নেব দেবরাজ চক্রবর্তীকে। আজকের অভিযোগ উঠছে যে এই দেবরাজ চক্রবর্তীর অঙ্গুলি হেলনেই নাকি রাজদত্ত গ্রেপ্তার হয়েছিলেন, তার পরিবারের লোকেরা বলছে। এটা কিন্তু আমাদের কথা নয়, তার পরিবারের লোকেদের কথা, তারা বলছেন এটা। এই জেলখানার মধ্যে যখন সে রয়েছে গত 28 এপ্রিল থেকে, জেলখানায় থাকতে থাকতে তার শেষ দিকে তার শরীর খুব খারাপ হয়ে যায়, রক্ত বমি শুরু হয় এবং যেটা লুজ মোশন বলে, সেই লুজ মোশন তার শুরু হয়। সে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। বারাসাত আদালতে তাদের বিচার চলছিল, তাকে বারাসাত আদালতে তোলা হয়। সেখানে তার পরিবারের লোকেরা আইনজীবীর মাধ্যমে বিচারকের নজরে আনেন যে এই রাজ দত্ত অসুস্থ। বিচারক নির্দেশ দেন যে রাজ দত্তকে মেডিকেল কলেজ আরজি করে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, প্রয়োজন হলে তার মাকেও তার কাছে রাখা যাবে। জেলখানায় নিয়ে আসলেন রাত 8টার সময়। তাকে নিয়ে যাওয়া হলো না হাসপাতালে, তাকে ভর্তি করা হলো না কোনো সরকারি হাসপাতালে। ওই রাতে সে বারে বারে রক্ত বমি আর লুজ মোশনে একেবারে শরীর তার ভেঙে গেল। ভোর রাতের দিকে তার জীবন দীপটা নিভে গেল। আচ্ছা, জেলখানার যার দায়িত্ব রয়েছেন, একটা মানুষ মরে যাচ্ছে, জেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নেবে না? কোর্টের অর্ডার রয়েছে,
তাকে ভর্তি করবে না? আমরা এই প্রশ্নগুলো আজকে তুলতে বাধ্য হচ্ছি কেন? যে জেলে কিন্তু অনেক অভিযোগ ওঠে। জেলে যারা যায় তাদের দেখি আমরা খাদ্য নিয়ে অনেক কথা ওঠে। সকালবেলা তাদের প্রাতরাশে মুড়ি, গুড়, পাউরুটি, ঘুগনি, চিড়ে এই সমস্ত খাওয়ানো হয়। দুপুরের দিকে তাদের ডাল ভাত সবজি দেওয়া হয়। একদিন সপ্তাহে তাদের মাংস পাওয়ার কথা, একদিন মাছ পাওয়ার কথা, একদিন ডিম পাওয়ার কথা, একদিন সয়াবিন পাওয়ার কথা। যারা জেল থেকে বেরিয়ে আসে তারা কিন্তু এই খাদ্য নিয়ে মারাত্মক অভিযোগ করে। এবং চিকিৎসা, প্রত্যেকটা জেলের মধ্যে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে আমরা অনুসন্ধান করে দেখেছি যে চিকিৎসা ব্যবস্থায় কিন্তু পরিষেবায় মারাত্মক গাফিলতি রয়েছে। আজকের এই ছেলেটি মাত্র 19 বছরের ছেলে, যদি দেখা যায় পরে বিচার শেষে যে বাগুইহাটির অর্জুনপুরে পশ্চিম পাড়ায় সঞ্জীব দাস ওরফে পটলার খুনে এই রাজদত্ত যুক্ত নেই, তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, জেল কর্তৃপক্ষ পারবেন রাজদত্তকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে? পারবেন রাজদত্তকে তার নতুন জীবন ফিরিয়ে দিতে? তাহলে কেন এটা একদম পূর্ণাঙ্গ তদন্ত করে জেল কর্তৃপক্ষ কেন তাকে হাসপাতালে নিয়ে যায়নি? কেন জেলের মধ্যে তার সঠিক চিকিৎসা করেনি? এগুলো কি সব তদন্তের প্রয়োজন নয়? আপনারা কি বলেন? আমাদের কিন্তু মনে হয় এগুলো সবকিছু তদন্তের প্রয়োজন। দেখুন, আপনারা যদি জাগরুক না হন, আপনারা যদি দেখেও না দেখার ভান করেন, তাহলে একটা রাজদত্ত নয়, আরো অনেক রাজদত্তকে তাদের জীবন শেষ হয়ে যাবে এইভাবেই। জেলখানায় চলে গেছে মানেই সে বড় অপরাধী, সে বড় ক্রিমিনাল এমন তো নয়। অনেক নিরপরাধ লোককেও রাজনৈতিক কারণে জেলে যেতে হয়। আমরা এরকম ঘটনা অনেক আকছার দেখি সাংবাদিকতার জীবনে। আমরা এই রাজদত্তের মৃত্যু নিয়ে চাই জেল কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখুক কেন রাজ চক্রবর্তী জেলের বন্দি থাকাকালীন, বিচারাধীন বন্দি থাকাকালীন তার মৃত্যু হলো। এ মৃত্যু আমরা কিছুতেই মানতে পারবো না। এ মৃত্যু তার পরিবারের লোক মানবে না। এ মৃত্যু আমরা আশা করি প্রশাসনের লোকও ধামাচাপা দেবেন না, সত্যটা সামনে নিয়ে আসবেন, যাতে ভবিষ্যতে এই জেলের মধ্যে আর কোনো রাজদত্তের মতন আর কাউকে না মরতে হয়। আজকে তা নিয়েই কিন্তু আমাদের প্রতিবেদন। দেখুন সেই প্রতিবেদন। যদি মনে করেন জনস্বার্থে এটা আরো মানুষের কাছে পৌঁছানো উচিত, জেল কর্তৃপক্ষের ঘুম ভাঙানো উচিত, তাহলে অবশ্যই আমাদের এই খবরটাকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন। এটাই আমাদের আবেদন আপনাদের কাছে।